হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা এমন একটি তেলুগু মুভি নিয়ে কথা বলবো যেই মুভির শেষ অবধিও পুলিশ সেই খুনিকে খুঁজে বের করতে পারে না। খুন হয় রাজ্যের সবচাইতে প্রভাবশালী নেতা। তাকে খুন করার পিছনে হাত রয়েছে তার আশেপাশের মানুষের, তার পরিবারের মানুষের, তার রাজনৈতিক সহকর্মীদের হাত, সবাই মিলে তাকে হত্যা করেছে। এবং যখন পুলিশ তাদের তদন্ত শুরু করে তারা কিচ্ছু পায় না, কারণ তাদের নেতার যে আশেপাশের মানুষ ছিল তারা সকল প্রমাণ লুকিয়ে ফেলেছে। একটি প্রমাণও রেখে দেয়নি যার উপর ভিত্তি করে সেই খুনিকে ধরা হবে। এমনকি নেতার যেই কাছের মানুষ, পরিবারের মানুষ, তারাও তার শত্রু হয়ে গেছে। তারাও চায় না তাকে খুঁজে বের করা হোক। এমনকি পুলিশের লোক যারা আছে তাদের মধ্যেও রয়েছে শত্রু। এরই মাঝে নেতার ছিল সম্পর্ক অন্য একটি মেয়ের সাথে। সেই মেয়ে চেয়েছে সে তাকে বের করতে, আসল খুনিকে বের করতে। পুলিশ এবং তার ছেলের সমতুল্য এক ছোট নেতা ছিল। এই যেই বিশ্বাসঘাতকতার মধ্যে থেকে কিভাবে বের হবে ঘটনা, এটি আমরা আজকে জানব। প্রথমে আমরা দেখতে পাই যে নেতা ছিল সে তার বাসায় সকালে তার যে কর্মচারীরা থাকে সবাই কাজ করতে এসেছে, কিন্তু এসে দরজা খুলে না। সে নেতা এখনো ঘুমোচ্ছে। পিছনের দরজা দিয়ে একজন কর্মচারী যখন ভিতরে ঢুকে তখন সে চিৎকার করতে করতে বাইরে চলে আসে, সবাই ভিতরে আসো, সবাই ভিতরে আসে, দেখো কি হয়েছে। তখন অন্যান্য যারা ছিল তাড়াহুড়া করে সবাই ভিতরে যায়, গিয়ে দেখে বাথরুমের মধ্যে নেতার রক্ত, নেতা হত্যা। 3 মাস পরে যখন নেতা মারা যায়, নেতাকে হত্যা করা হয়, 3 মাস পরেই নেতা যে দল করত ওই দল থেকেই তার ছেলে সমতুল্য যে নেতা ছিল সে সিএম হয়ে যায়। সিএম হওয়ার পরই তার এই যে কেসটি ছিল, সে নতুন এক অফিসারকে অ্যাপয়েন্ট করে তার কাছে সকল কাগজপত্র জমা দেয়। আগে যারা তদন্ত করেছিল তাদের সবাইকে সরিয়ে দেয়, দিয়ে নতুন টিম গঠন করে তাদেরকে সব কাগজপাতি দিয়ে বুঝিয়ে দেয় যে মরেছে সে শুধু এই রাজ্যের বড় নেতাই ছিল না, আমার বাবা তুল্য ছিল সে। আমি চাই এই খুনিকে খুঁজে বের করতে, এবং আমার বিশ্বাস আপনারা খুঁজে বের করবেন। যে কোনো মূল্যে তাকে খুঁজে বের করুন। এবং যে পুলিশ অফিসার ছিল সেই এই গল্পের মূল নায়িকা, তাকে কেন্দ্র করেই এই পুরো গল্পটি। সেই এই গল্পের হিরো। দেখা যায় সে সিএমের অফিস থেকে যখন কেসটি পায় তখন সেখান থেকে চলে যায় পুলিশ হেডকোয়ার্টারে কাগজপত্র সব নিতে। অফিসিয়ালি অ্যাপয়েন্টমেন্ট যাকে বলে, সেখান থেকে গাড়ি করে চলে যায় নেতার এলাকায় যেখানে খুন হয়েছে। এবং এখন ফ্ল্যাশব্যাকে নেতাকে দেখানো হয় যে নেতা কেমন ছিল। আসলে নেতা খুবই ভালো ছিল। এলাকার মানুষজন যখন যার যেটা সমস্যা হতো সবাই এসে হাজির হতো নেতার কাছে। নেতার নাম ছিল দয়ানন্দ। দয়ানন্দ যখন যাকে যেভাবে সাহায্য করতে পারত তখন তাকে সেইভাবে সাহায্য করত। তার দ্বার থেকে কেউ কখনো ফিরে আসতো না। সে ছিল মাটির মানুষ। জনগণের মধ্যে থেকে জনগণের জন্য সে সেবা করত, এবং এটা নিয়ে রাজনৈতিক অনেক মানুষই তার উপর হিংসে করত। সুধা চলে আসে সে নেতার বাড়িতে তদন্ত করতে করতে, এবং এসে সমস্ত কিছু দেখে, দরজা জোর করে প্রবেশ করেছে কিনা, এবং সেই বাথরুমে যেখানে দয়ানন্দের লাশ পাওয়া যায় সেখানটাও দেখে, এবং গিয়ে দেখে পুরো তদন্ত ক্রাইম সিন যেটা ছিল সেটা ছিল ক্লিন। সেখান থেকে দয়ানন্দের মেয়ে অনিতা তার সঙ্গে কথা বলে। সুধা কথা বলে আরও যেই প্রাসঙ্গিক
কেসের বিষয় তদন্ত সেগুলো শুনে নেয়, কি আপনারা কিভাবে জানলেন, কখন জানলেন, কে আপনাদের খবর দিল। তখন আনিতা বলে আমাদের বাবার যে পিএ ছিল সে আমাদের খবর দেয়। আসলে দায়ানন্দ তার পরিবার থেকে দূরে থাকতো, পরিবার থাকতো হায়দ্রাবাদে, দায়ানন্দ থাকতো তার থেকে দূরে, এবং খবর পাওয়ার সাথে সাথে আনিতারা এবং আনিতার বর, তার মা সবাই চলে আসে। সে বাসা থেকে কথা শেষ করে যখন বেরোচ্ছিল, সহকারী পুলিশ অফিসার সুধাকে বলে এখানে এই বাসায় ক্যামেরা নেই এই জন্য যে দয়ানন্দের অনেক অ্যাফেয়ার ছিল, সেটা লুকানোর জন্য। পরে সুধা যায় পুলিশ স্টেশনে, সে তার নতুন জায়গা, সকল পুলিশের সাথে সে কথা বলে। তার মধ্যে যে ছিল রাম, তার সঙ্গে সে আগেও কাজ করেছে, সে তার পূর্ব পরিচিত এবং ক্লোজ। সে এখন সবাইকে নিয়ে বসে বলে আমাদের এই কেসটি সলভ করতে হবে। আমাদের পুরনো যত কাগজপত্র রয়েছে, এর আগের টিম যে কাগজপত্রগুলো তৈরি করেছিল সবগুলো নিয়ে ফাইল নিয়ে বসে আমরা নতুন তথ্য খুঁজে বের করব। তারপরে দেখানো হয় সেদিন সকালে কি হয়েছিল। দয়ানন্দের যে খবরটি প্রকাশ পায়, সঙ্গে সঙ্গে নেতা, মিডিয়া সবাই সেখানে হাজির হয়ে ঘটনাটি প্রকাশ পেয়ে যায়। এরপরে সুধা সাসপেক্ট যাদের ওপর সন্দেহ থাকে তাদের লিস্ট করতে থাকে, যে কে এই খুনটি করতে পারে, কার এই খুনটি করলে বেশি লাভবান হবে। এরপরে দেখা যায় তাদের যে টিমটি ছিল তারা এলাকায় যত গুন্ডা ছিল, বদমাইশ গুন্ডা, সবাইকে ধরতে থাকে। ধরে তাদের কাছ থেকে কথা বের করার চেষ্টা করে তারা কোনোভাবে ইনভলভ কিনা, কে আসলে ইনভলভ, এবং তাদেরকে মারে। যত রকমভাবে তারা করতে পারে যে এই কেসের সাথে কোনো ক্লু তারা পায় কিনা। কেননা পুলিশদের কাছে এখনও এমন কোনো ক্লু ছিল না যেটি দিয়ে তারা কাউকে স্ট্রংলি ধরতেও পারবে, এমনও কোনো প্রমাণ তাদের সামনে রাখা হয়নি। তখন দেখা যায় আবার তদন্ত শুরু হচ্ছে। সুধা সেই দিন দয়ানন্দের বাসায় যে গিয়েছিল, অর্থাৎ তার যে ক্লোজ, সবাইকে একে একে ডাকে এবং ঘটনাটি শুনতে থাকে। প্রথমে তার দয়ানন্দের পিএ যে প্রথমে বাসায় ঢুকে, দেখা যায় সে ওখান থেকে কিছু জিনিসপত্র সরানোর চেষ্টা করছে এবং নিচে একটি রক্তাক্ত লেটার পাওয়া যায়, যেটা দয়ানন্দেরই লেখা ছিল, কিন্তু এই লেটারটা খুনি তার হাত দিয়ে লিখিয়েছিল। এবং আরেকটা ছেলে ওখানে থাকে যে দয়ানন্দের বাসার কর্মচারীর ছেলে, সে দয়ানন্দের বাসায় থাকতো এবং সেদিন সকালেও ওই কর্মচারীর সঙ্গে যায়। এবং আরেকজন কর্মচারী, অর্থাৎ দয়ানন্দের বিশাল যে বাড়ি, এই বাড়িতে অনেকগুলো কর্মচারী থাকতো। সেই কর্মচারীরা যখন সকালে আসে, সবাই একসঙ্গে আসে না, কিছু এসেছিল আগে, যারা আগে এসে লাশ দেখে ফেলে সেদিন সকালে, সেদিন তারপরে সবাইকে একে একে ফোন করে অন্যান্য কর্মচারীরা ডেকে নেয়। এবং এইগুলাই সকলে ক্রমান্বয়ে তদন্তকারী পুলিশদের জানাচ্ছিল যে আমরা প্রথমে আসি, তারপরে ওখানে নেতারা আসে। এখন যে নেতা আসছে ইনি হলে অভিলাষ, এবং তারপরে আরেক নেতা আসে, এবং তার যেই আরও দলের অন্যান্য নেতাকর্মীরা ছিল এই খবর শোনার সঙ্গে সঙ্গে চলে আসে। পুলিশ সকলের বয়ানে মিলাচ্ছিল যে সকলের কথার সাথে সকলের কথা মিলে নাকি। তারপর আমরা দেখতে পাই গঙ্গা রেড্ডিকে। এই গঙ্গা রেড্ডি হলো দয়ানন্দের সবচাইতে কাছের মানুষ, সবচাইতে আস্থাভাজন, তার ভাইয়ের মতো, যে সব সময় তার পাশে থাকে, তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাজনৈতিক জীবন। গঙ্গা রেড্ডি ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যত কর্মচারী ছিল সবাইকে হুকুম করে, তোমরা এখানে যত রক্ত যা দেখছো সবগুলো পরিষ্কার করে ফেলো। কেননা আমাদের নেতা এভাবে মারা গেছে, এটা যদি বাইরে প্রকাশ পায় তাহলে আমাদের দলের কি হবে, আমাদের দল ডুবে যাবে। এটা কোনোভাবে বাইরে প্রকাশ করতে দেওয়া যাবে না। আমরা এটা বলে চালিয়ে দেব যে আমাদের যেই নেতা ছিল সে স্ট্রোক করে বাথরুমে পড়ে গিয়ে মারা গেছে। যখন কর্মচারীরাও পাচ্ছিল না, তখন দয়ানন্দ নিজেই এটা পরিষ্কার করা শুরু করে এবং সবাই অবাক হয়ে যায়। আসলে
করছেটা কি। তখন সেই পর্যায়ে পুলিশ সেখানে চলে আসে। আসলে একজনকে হত্যা করলে যে ক্রাইম সিন থাকে সেখানে পুলিশ ছাড়া কারোর প্রবেশও নিষেধ থাকে, কেননা এই ক্রাইম সিন থেকেই খুনিকে ধরা হবে। কিন্তু গঙ্গা রেড্ডি তার কর্মচারীদের দিয়ে সব কিছু ধুয়ে পরিষ্কার করে ফেলে, এবং যেই লাশটি ছিল দয়ানন্দের সেখানে হসপিটাল থেকে মানুষ ডেকে তার মাথা যেই ক্ষত ছিল সেটি বাঁধানো হয়। এবং এরই মাঝে এক কর্মচারী লক্ষ্য করে আলমারি ভাঙা ছিল, আলমারির যে হাতল ছিল সেটি ভাঙা ছিল, এবং সে গিয়ে পুলিশকে বলে, স্যার আমাদের দয়ানন্দ স্যারের মাথার ক্ষত দেখে মনে হচ্ছে না সে স্ট্রোক করেছে, তাকে হত্যা করা হয়েছে। পুলিশ বলে, তুমি চুপ করে থাকো, তুমি কি আমার চাইতে বেশি জানো? তখন এইভাবে সকলকে চুপ করিয়ে দেওয়া হয়। তখন লাশটিকে পেঁচিয়ে ওখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়। তখন পুলিশ সুধা গঙ্গা রেড্ডিকে তদন্তের সময় জিজ্ঞাসা করে, আপনি এভাবে কেন প্রমাণগুলো মুছেছেন, পরিষ্কার করেছেন? গঙ্গা রেড্ডি সরাসরি অস্বীকার করে, আমি এইসব কিচ্ছুই করিনি। তারপরে দেখা যায় পুলিশ ভুল করে যে কর্মচারীরা ছিল তাদেরকে আটকে রাখে একটি ছেলেকে। তখন পুলিশ তাকে রিকোয়েস্ট করে যে তাকে ছেড়ে দিতে, এবং তাকে ছেড়ে দেয় সুধা। তারপরে দেখা যায় সুধা সেই দিন হত্যাকাণ্ডে যে পুলিশ অফিসার নিয়োজিত ছিল, যেই এসপি ছিল, তাকে ডেকে পাঠায়। ডেকে তার কাছ থেকে কথা শোনার জন্য তাকে ডেকে এনে তাকে বলে, আপনি উপস্থিত ছিলেন, তাহলে কিভাবে ওরা ক্রাইম সিনকে ধুয়ে পরিষ্কার করলো? আপনি কেন কিছু করলেন না? আপনার কি মনে হয়েছে এটি স্টক ছিল? তখন পুলিশ বলে, না, আমারও মনে হয়েছে এটি স্টক ছিল না, যেভাবে মারা হয়েছে। কিন্তু ওখানে যে নেতারা ছিল আমাকে চুপ করিয়ে বসিয়ে দিয়ে তারা দরজা বন্ধ করে যত প্রমাণ ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। এবং যে লেটারটি পাওয়া গিয়েছিল ওখানে দয়ানন্দ লিখে দিয়েছিল যে আমার খুন করেছে আমার ড্রাইভার। ওখান থেকেই যেই সুধা ছিল, সুধা একটি কেসের অ্যাঙ্গেল বের করার চেষ্টা করতেছিল কিভাবে বের করা যায়। তখন সুধা 4 জনকে নিয়ে 4টি টিম গঠন করে, 4 জনকে 4টা দায়িত্ব দেয়। একজন করবে পলিটিক্স সাইড, অর্থাৎ রাজনীতির দিক দেখবে, একজন দেখবে ফিন্যান্স সাইড, আরেকজন দেখবে তার আশেপাশে সেই দিন আত্মীয় স্বজন রিলেটিভদের সাইডটি, আরেকজন দেখবে তার কর্মচারীরা কী ছিল। অর্থাৎ 4 জনকে 4টি অ্যাঙ্গেল দিয়ে দেওয়া হয়, তোমরা এই 4টি ক্যাটাগরিতে খুঁজে দেখো কিছু পাও কি না। তার মধ্যে একজন দেখতে পায় যে সেই দিন ভোরে দয়ানন্দের বাড়ির আশেপাশে একটি বাইক ছিল, এবং একে একে তার যে কর্মচারীরা ছিল সকলের রেকর্ড করা হয় আদালতে দেখানোর জন্য। এবং যে বাইকটি তারা সিসিটিভিতে দেখেছিল সেই বাইকটি খোঁজার চেষ্টা করে, কিন্তু যখন খুঁজে পায় না, আরেকটি নেতাকে দেখা যায়, যেই নেতা সেই দিন রাত্রে বলে যে সে হসপিটালে ভর্তি ছিল অসুস্থর জন্য, কিন্তু পুলিশরা দেখে সে সেখানে মিটিং করতেছিল। তখন তাকে ধরে, তুমি তো বললে, তাহলে তখন সে বলে যে আমার এই খুনের সাথে কোনো হাত নেই। তখন ওখানে দেখা যায় দয়ানন্দের এক আত্মীয় রিলেটিভ সেখানে এসে একটি নতুন তথ্য দেয়, বলে গঙ্গা রেড্ডির সঙ্গে দয়ানন্দের আগে একদিন ঝামেলা হয় পার্টি অফিসে। গঙ্গা রেড্ডি বিশ্বাসঘাতকতা করে। এরপর দয়ানন্দ একটি সিদ্ধান্ত নেয় যে আগামী ইলেকশনে কে লড়বে, তার দল থেকে কে লড়বে। তখন সে 3-4 জনের নাম বলে, এবং এর মধ্যে থেকে কয়েকজন নেতার নাম সে বাদও দিয়ে যায়, তাদেরকেও সন্দেহ তালিকায় নেওয়া হয়। এর মধ্যে দয়ানন্দের যে আত্মীয় ছিল সে একজন মেয়ের কথা বলে যায়, বলে দয়ানন্দ একটি মুসলিম মেয়ের সাথে সম্পর্ক ছিল যার সঙ্গে সে প্রায়ই দেখা করত। এবং সুধা যে টিমটি গঠন করেছিল তারা সবাই এসে ফিডব্যাক দেওয়া শুরু করে, তথ্য যে তারা সংগ্রহ করলো সেগুলো এসে সব বলা শুরু করে যে দয়ানন্দের টাকার অভাব চলতেছিল, সে ফেক পেপারস দিয়ে ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে সেটা পারেনি। এরই মাঝে আরেকটা নাম উঠে আসে, অনিল যাদব। এটি দয়ানন্দের সঙ্গে কাজ করতো আগে, দয়ানন্দের একটি হিরে ছিল, সেই কাহিনীতে আমরা পরে আসব। যেই
দয়ানন্দের মেয়ে ছিল, তার জামাই এবং তার মেয়ের যেই আচরণ ছিল সেটি ছিল সন্দেহজনক। পরে যখন গাড়ি খুঁজে পায় না, বাইকটি খুঁজতেছিল তারা, যখন পায় না তখন সুধা তাদের বারণ করে দেয়, বলে মেবি আমরা ভুল পথে যাচ্ছি, এটি আর দেখো না। ঠিক সেই সময়ে দয়ানন্দের ফোন থেকে তার যে হিস্টোরি আছে, মেসেজ, সেগুলো সব পাওয়া যায়। সেখানে একটি থ্রেট ছিল যে তুমি সহ তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে, এবং কিছু ছবি ছিল, সেই ছবিগুলো আবার ফিরে পাওয়া হয় এবং সেখানে দেখা যায় দয়ানন্দের সাথে একটি মেয়ে। এই মেয়ের কথাই বলেছিল দয়ানন্দের চাচা, যে সে লুকিয়ে লুকিয়ে একটি মুসলিম মেয়ের সাথে দেখা করত এবং মুসলিম মেয়ের সাথে দেখা করত, তার সাথে থাকতো। এই বিষয়ে আগেও অনেকবার সুধা অনেকের মুখে শুনেছে। তখন সুধা বুঝতে পারে এই কেসে আগাতে হলে এই মেয়ের সাহায্যেই আগাতে হবে। সেই মুসলিম মেয়ের নাম ছিল শাহিন। শাহিনকে সুধা ডেকে পাঠায় স্টেশনে ডেকে তদন্ত শুরু করে। এখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় আসলে দয়ানন্দ এবং শাহিন কিভাবে দেখা করেছিল, কিভাবে তাদের সম্পর্ক হয়। আসলে শাহিনের একটি চাকরির দরকার ছিল, যেখানে দয়ানন্দ তার রিকমেন্ডেশনে চাকরিটি দিয়ে দেয়। চাকরিটি দিলে শাহিন এটি বিশ্বাস করেন, এত বড় নেতা আমাকে চাকরি দিয়ে দিল। এবং তারা যখন প্রথম তাদের আলাপ করে, তাদের যেই কথাবার্তা হয়, এটি দয়ানন্দ এবং শাহিন দুইজনারই পছন্দ হয় এবং দুইজনার প্রেমে পড়ে যায়। দয়ানন্দ ওখান থেকে চলে যায়, কিন্তু শাহিনকে সে ভুলতে পারে না। সে শাহিনকে নিজের সাথেই সবসময় রেখে দেয়। সে যেখানেই যেত শাহিনকে সাথে করে নিয়ে যেত, সকলের সাথে পরিচয় করিয়ে দিত এবং শাহিনের যে বিষয়ে আগ্রহ ছিল তাকে আরও সে উৎসাহ দিত। একদিন যখন দয়ানন্দ অসুস্থ ছিল, অনেকদিন পর সে তাকে কল দেয়, দিয়ে তার মনের কথা সে বলে যে আমি তোমাকে পছন্দ করি। দয়ানন্দ বলে আমিও তোমাকে পছন্দ করি। তখন দয়ানন্দ শাহিনের বাড়িতে যায় শাহিনকে বিয়ে করার প্রস্তাব নিয়ে। এত বড় নেতার প্রস্তাব শাহিনের বাবা মা ফেরাতে পারেনি, কিন্তু শাহিন ছিল মুসলিম। তখন দয়ানন্দ মুসলমান হয়ে তার নাম পাল্টে হয় শামশের। নাম পাল্টে সে মুসলমান। শাহিনের অর্থাৎ মুসলিম রীতিতে যেভাবে বিয়ে করা উচিত, শাহিনকে ঠিক সেভাবেই বিয়ে করে। এই কথাটি যখন দয়ানন্দের বাড়িতে তার মেয়ে, তার স্ত্রী এবং আত্মীয় স্বজন জানতে পারে, এটি কোনোভাবে ভালোভাবে নেয়নি। সকলে খুবই অসুখী ছিল, কান্নাকাটি করে। কিন্তু এরপরও দয়ানন্দ শাহিনকে ছাড়া থাকতে পারেনি। শাহিনের সাথে মাঝে মধ্যে কথা বন্ধ করলেও ঠিকই শাহিনের কাছে সে যেতই, কেন শাহিনকে সে ভালোবাসতো। পরে শাহিনকে কথা দেয়, এখন যাই আসুক না কেন, কোনো কিছুই তোমার থেকে আমাকে আলাদা করতে পারবে না, আমার পরিবারের মানুষও না। শাহিন ও দয়ানন্দের একটি ছেলেও হয়। যখন এই কথা জানতে পারে দয়ানন্দের বাড়ি থেকে, তখন তার অন্যান্য যে আত্মীয়রা ছিল তারা শাহিনের বাসায় গিয়ে তাদের বাবা মাকে মারধর করে, ভাইকে মারধর করে এবং তাদের উপর রীতিমতো অত্যাচার করে। এইটি দয়ানন্দ শোনার সাথে সাথে তার সে আত্মীয়কে সকলের সামনে গিয়ে থ্রেট দেয়, বলে তুমি আমার আত্মীয় ভেবে এটা ভেবো না যে আমি তোমাকে কিছু বলবো না, আমার লোকজনের দিকে তাকালে আমি কাউকে ছাড়বো না, এটি বলে। তারপরে দেখা যায় দয়ানন্দ নিজেই অসুস্থ হয়ে পড়ে, কিন্তু শাহিন তার কাছে যেতে পারে না। খুব কষ্টে যখন তার কাছে পৌঁছায়, দয়ানন্দ বলে তোমার জীবন এখনো বাকি, আমি কয়দিন বাঁচবো জানি না, তুমি আরেকটি বিয়ে করে নাও। শাহিন বলে না, আমি যতদিন বেঁচে আছি তোমার হাত ধরেই থাকবো এবং এই বাকি জীবনটা তোমার হাত ধরেই কাটাবো। তখন দয়ানন্দ বুঝতে পারে সে তাকে কতটা ভালোবাসে। শাহিন তাদের মধ্যে যেরকম সম্পর্ক ছিল সেটিও পুলিশকে বলতে থাকে যে আমরা মাঝে মধ্যে আমাদের কথা বন্ধ থাকতো, কিন্তু সে আমার কাছে আসতো। এরই মাঝে আনিলকে দেখা যায়, যে প্রথমে আমরা দেখেছিলাম ও তখন মিথ্যা কথা বলেছিল যে তার হীরা একটি মেয়ে নিয়ে চলে গেছে, মহিলা। আসলে সে মহিলা ছিল না, সে ছিল এই ছেলেটা। এবং
ওর যে পুরো গল্পটা ছিল হীরা কেন্দ্রিক, সেই হীরা নিয়ে পুরো গল্পটাই ছিল মিথ্যা এবং ফ্রড। সে একটি মিথ্যা গল্প বানিয়েছিল, পুলিশকেও মিথ্যা বলেছিল, নেতাকেও মিথ্যা বলেছিল। সে কি করে, তার দুইটা বন্ধুকে নিয়ে নেতার কাছে যায়, গিয়ে বলে আমরা বাসা থেকে একটি রত্ন পেয়েছি, হীরা পেয়েছি, আমরা জানি না কিভাবে বিক্রি করব, আপনি যদি বিক্রি করে দেন আমরা আপনাকে 10% দিব। এইটা সে মিথ্যা কথা বলে নেতার কাছ থেকে টাকা নেয়, যে আপনাকে 10% দিব, কিন্তু এখন আমাদের কিছু টাকা দেন। তখন গঙ্গা রেড্ডি তাদেরকে কিছু টাকা দেয় এবং পরে এটি ধরা পড়ে না, কারণ নেতা তো তারপরেই মারা যায়। এখন পুলিশের যে টিমটি ছিল তদন্ত করতেছিল, তারা আবারও বসে আবারও ভাবা শুরু করে, সব ঘটনাগুলো আবার ফ্ল্যাশব্যাক করে, আসলে হলোটা কি, আমরা এখান থেকে কাকে সামনে নিয়ে আগাবো। এরই মাঝে দেখা যায় নিউজে একটি খবর পাবলিশ হয়, যেই খবরে দেখা যায় যে তারা সকলেই এটি বলছে যে স্ট্রোক করে মারা গেছে। এবং এরই মাঝে দেখা যায় আরেকটু খবরও প্রকাশ পেয়েছে, যেখানে এই পুলিশ টিমের একটি গোপনীয় খবর বের হয়েছে, অর্থাৎ যে খবরটি ছিল কনফিডেন্সিয়াল, শুধু পুলিশরাই জানতো। সেই খবরটা নিউজ মিডিয়াতে চলে এসেছে। তখন সুধা বুঝতে পারে এই পুলিশদের টিমদের মধ্যেও রয়েছে বিশ্বাসঘাতক, যে এই তথ্যগুলো সব বাইরে দিয়ে দিচ্ছে। এইভাবে তদন্ত চলতে থাকলে সে কিছুতেই পারবে না। তখন দয়ানন্দের মেয়েকে দেখা যায়, সে গিয়েছে সেই দয়ানন্দের ছেলের কাছে। আসলে সে ছেলে ছিল না, কিন্তু সে ছেলের মতোই তাকে ভালোবাসতো। সেখানে গিয়ে বলে এই পুলিশরা তদন্ত করতে পারছে না, এদেরকে ছেড়ে দাও। তখন তার ছেলে বলে আমার সন্দেহ তোমার এই জামাইয়ের উপর, তদন্ত ওর ওপরও হবে। এরপরে যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাই সেটা হলো রঘুনাথ। দয়ানন্দের বাসায় যে অনেক দিন ধরে কাজ করছে এবং সে কানে শোনে না। রঘুনাথের নার্কোটিক টেস্ট করানো হয়। এই টেস্ট হলে এমন, যাকে অবচেতন করানো হয়, করানোর পরে তাকে সে যদি কিছু জেনে থাকে, সে যদি কিছু জানে, তাহলে তখন সে সত্য বলতে বাধ্য হয়। এবং দেখা যায় রঘুনাথ সে রাতের কথা বলছে যে, এবং সে টেস্টের মধ্যে বলে দেয় যে সে রাত্রে সেখানে বাবু একা ছিল না, অর্থাৎ দয়ানন্দ একা ছিল না, তার সাথে গঙ্গা রেড্ডিও ছিল। এবং নেতা রঘুনাথকে বলে গেট বন্ধ করে দাও, আজকে গঙ্গা রেড্ডি আমার সাথে আমাদের বাসায় থাকবে। এই কথাটি গঙ্গা রেড্ডি তার কোনো স্টেটমেন্টে বলেনি, বরং যখন গঙ্গা রেড্ডি ওখান থেকে বেরিয়ে যায়, রঘুনাথকে ধমকে যায়, তুমি যদি কথাটি পাবলিশ করো তোমাকে মেরে ফেলা হবে। গঙ্গা রেড্ডিকে আবার সুধা পুলিশ স্টেশনে ডেকে বলে আপনি সেদিন আবার কেন গিয়েছিলেন, আপনি নেতার সাথেই ছিলেন। গঙ্গা রেড্ডি বলে না, আমি ছিলাম, কিন্তু ওখান থেকে আমি চলে আসি কিছুক্ষণ পরেই। সেখানে তারপর দেখা যায় ড্রাইভারকে। আর এখন যে কেসটি হচ্ছে, এখন সুধা তার কোনো টিমকে আর নিচ্ছে না পাশে, কেননা তারা সব খবর বাইর করে দিচ্ছে। কাউকে বিশ্বাস না পেয়ে সুধা এখন নিজের মতো করে একটা আলাদা টিম আবার বানিয়েছে। এর মধ্যে পুলিশ তার ড্রাইভারকে তুলে নিয়ে আসে, দয়ানন্দের ড্রাইভারকে তুলে নিয়ে এসে তাকে রীতিমতো অত্যাচার শুরু করে তাকে। কেননা দয়ানন্দ লিখে গিয়েছিল যে আমার ড্রাইভারই আমাকে খুন করেছে, এবং ড্রাইভার এখানে কিছু কথা স্বীকার করা শুরু করে, বলে যে গঙ্গা রেড্ডি আমাদের তিনজনকে তার বাসায় হত্যার ঠিক 1 মাস আগে ডেকেছিল। ডেকে থাকলে সে আমাদের টাকা দেয়, 1 কোটি টাকা দেয়, যেটা আমরা 3 জন ভাগ করে নিই। ভাগ করে নিয়ে সে আমাদের বলে যে দয়ানন্দ ছিল, তাকে হত্যা করতে হবে। সে হত্যা করার জন্য যেই ড্রাইভার ছিল সে পাশের গ্রামে যায়, গিয়ে ওখান থেকে চাইনিজ কুরুল কিনে নিয়ে আসে, কেন নিজের গ্রাম থেকে কিনলে ধরা পড়বে এই ভয়ে যায়। এবং সেই রাত্রে কি হয়েছিল সেটি দেখায়। তারা 3 জন বাইরে মদ খাচ্ছিল, মদ খেয়ে সে কুড়াল নিয়ে ঢুকে পড়ে নেতার বাড়িতে। এবং সেই যে হাতিয়ারটি আছে সেটি এখন খুঁজছে সুধা, কেননা হাতিয়ার হলো অন্যতম প্রমাণ। কিন্তু সেখানেই প্রবেশ করে সেই পুলিশটি। আসলে এই পুলিশটি ছিল সেই হত্যাকারীদের দলের, এবং এমনকি সব পুলিশই ছিল হত্যাকারীদের দলের। এবং হেডকোয়ার্টারে
সুধাকে ডেকে পাঠানো হয়। একমাত্র সুধাই ছিল যে চাচ্ছিল কেসটি সলভ করা হোক। তখন পুলিশ অফিসার বলে, তোমাকে এই কেস থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, তোমাকে এখান থেকে সরিয়ে নেওয়া হচ্ছে, তুমি যে তদন্ত করছো কোনো দিকেই যে যাচ্ছে না। তখন হেড যে পিএ ছিল সে বলে, আমাদের নতুন এসপি। তখন সুধা অবাক হয়, বলে রাম? তাহলে তখন সুধা বুঝতে পারে, তাহলে তুমি এতদিন আমাদের খবরগুলো লিক করতে। আসলে খবর যে লিক করতো রাম, লিক করে সে প্রমোশন পেয়েছে, কিন্তু কেস থেকে সুধাকে সরানো হয়েছে, সব কিছু সরানো হয়েছে। এবং যে খুনির যেই হাত ছিল, আসলে এত বড় নেতা যে খুন করেছে সেও ছিল বড় নেতা। 3 মাস পরে সুধা বাসায়, তখন সেখানে দয়ানন্দের যেই পিএ ছিল এবং আরেকজন কর্মচারী যে ছেলে ছিল তারা যায়, গিয়ে সুধার সাথে কথা শেয়ার করে যে তাকে একদিন দয়ানন্দের মেয়ে এবং জামাই ডেকেছিল, ডেকে টাকা দিয়ে মুখ বন্ধ করার জন্য, কিন্তু দয়ানন্দের যে পিএ ছিল সে ওইগুলো মেনে নেয়নি। এবং তারা বলেছিল দয়ানন্দের মেয়ে যে আমার আজকে তোমার জন্য, অর্থাৎ দয়ানন্দ তার মেয়ে তার জামাইকে বলেছিল আজকে তোমার জন্য আমার বাবাকে আমি ধোকা দিচ্ছি। এবং সেই পিএ গিয়ে আরও কথা বলে যে একমাত্র যে ড্রাইভার ছিল সে ড্রাইভার এখন কীরকম লাইফস্টাইল লিড করে, সে ড্রাইভার এখন মস্ত বড় নেতা, জেট সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়ায়। অর্থাৎ এই যে খুনটা হয়েছিল দয়ানন্দ, তারপর থেকে ওই খুনের সাথে যে জড়িত ছিল সকলের লাইফস্টাইল চেঞ্জ হয়ে যায়। এই সকল কথা সুধা আবার টাইপ করে লিখে এই খুনের রিলেটেড যতগুলো তথ্য সে পেয়েছিল, যতগুলো ফাইল সে পেয়েছিল, যার উপরে তার সন্দেহ হয়েছিল, সবগুলো ফাইল সে এক জায়গায় করে সে ফাইলগুলো নিয়ে যায় দয়ানন্দের যেই ছেলে স্বরূপ নেতা ছিল, এখন যে সিএম, তার কাছে গিয়ে জমা দেয়। দিয়ে বলে, আমি এই কেসের যতগুলো হিন্ট পেয়েছি আপনাকে দিয়ে দিলাম। আমি কেননা কোনো প্রমাণ ছাড়া কেস আর সামনের দিকে আগাতে পারবে না, আপনাকে এইগুলো আমি সবই দিয়ে দিলাম। এখান থেকে আপনি যেভাবে পারেন এটি আগান। তখন সুধা আসলে এই জায়গায় সুধার কিছুই করার ছিল না। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পারি যে সেই রাত্রে আসলে কি হয়েছিল। গঙ্গা রেড্ডি ওই 3 জনকে ঘরে প্রবেশ করতে দেয়, দয়ানন্দকে অনেক মদ খাইয়ে দেয়। মদ খাইয়ে দিয়ে সে তখন বেহুশ ছিল না, কিন্তু তার বোধ শক্তি কম ছিল। তখন গঙ্গা রেড্ডি তাদেরকে বসিয়ে থেকে তাদেরকে দিয়ে দয়ানন্দকে মারায় এবং কিছু পেপার ছিল যেগুলো দরকার ছিল গঙ্গা রেড্ডি, সেগুলো সেখান থেকে বের করে। এর মধ্যে দয়ানন্দ কেঁদে কেঁদে বলে যে গঙ্গা রেড্ডি, তুমি আমার সাথে এমন করলে, তোমার কিছু লাগলে আমাকে বলতে, আমি তোমাকে এমনি সব কিছু দিয়ে দিতাম। তারপরে গঙ্গা রেড্ডি দয়ানন্দকে নিজ হাত দিয়ে লিখায় যে তুমি এটা লিখো যে ড্রাইভার এটি খুন করেছে। এবং দয়ানন্দ এটি লিখতে বাধ্য হয় এবং এটি পুরোটা লিখিয়ে তাকে সাইনও করানো হয় পেপারে। এবং পরে দেখা যায় কিভাবে একে একে যে 3 জন ছিল এসে কিভাবে দয়ানন্দকে মারে, নৃশংসভাবে হত্যা করে। আসলে ওরা তখন মদ খেয়েছিল, তোদেরও কখনো হুঁশ ছিল না, কেননা একটা মানুষকে স্বাভাবিক মানুষ এভাবে মারতে পারে না। এবং তাকে ওখান থেকে ড্রয়িং রুম থেকে টেনে নিয়ে বাথরুমে নিয়ে যাওয়া হয় এবং তাকে শেষবার এর মতো ওখানে জীবিত ছিল সে। তারপর একে একে সবাই এসে যেভাবে পারে তাকে ওখানে মেরে ফেলা হয়। এবং দয়ানন্দ তখন সে বাথরুমে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং শেষ নিঃশ্বাস ত্যাগের আগে তার যে ভালো স্মৃতি ছিল সেগুলো সে মনে করতে থাকে। তার যে সুখকর স্মৃতি ছিল সেগুলো সে মনে করতে করতেই সেখানে মারা যায়। এটিই ছিল আজকের গল্প। এই ছবিটির নাম হলো হত্যা, রিটেন এবং ডিরেক্ট করেছেন সুভাদা। এইরকম আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দিস চ্যানেল।
এছাড়া আমরা ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে অ্যাভেলেবেল আছি। আপনারা যে কোনো প্ল্যাটফর্ম থেকে আমাদের সাথে জয়েন হতে পারেন। ধন্যবাদ।